করোনার কারণে আইন সংশোধন করে পাশ করানো হচ্ছে ১৩ লাখের বেশি এইচএসসি পরীক্ষার্থীকে। পরীক্ষা ছাড়াই ঢুকতে হচ্ছে উচ্চশিক্ষার স্তরে। 18 বা 19 তারিখেই যেন আমরা আইন হিসেবে বিল হিসেবে এটা প্লেস করতে পারি, সেটার জন্য অনুমোদন দিয়ে দেওয়া। পার্লামেন্টে গিয়ে 25-26 তারিখ বা ম্যাক্সিমাম 28 তারিখের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া যায়। উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই বাস্তবতা মেনে নিচ্ছেন শিক্ষার্থীরা। রেজাল্ট সম্পর্কে কোনো কিছুই জানি না, সে তো পুরোটাই এখন আমরা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। এটা নিয়ে একটা সমস্যা দেখা দিতেই পারে। এখন যাচাই বাছাই করে তাদেরকে ভর্তি করার বিষয়টা খুব জরুরি। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ে সঙ্গে আছি জুবায়ের ফয়সাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে বিএনপির মানববন্ধন পরিণত হলো জনসভায়। 2 ঘন্টা যান চলাচল বন্ধে দুর্ভোগ। ইসির পদত্যাগ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন মির্জা ফখরুল। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সমাবেশ স্থলে বোমা রেখে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় 10 জঙ্গির ডেথ রেফারেন্সের শুনানি শুরু। 20 বছরেও হয়নি সাজা কার্যকর। এবার সাঈদ খোকনের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দক্ষিণের মেয়র তাপসের। বললেন, যারা অবৈধ লেনদেনে জড়িত তারাই দুর্নীতির অভিযোগ তোলে। অধ্যাদেশ নয়, আইন সংশোধন করে প্রকাশ করা হবে এইচএসসি পরীক্ষা 2020 সালের ফল। এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনীর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। করোনার কারণেই এমন সিদ্ধান্ত বলে জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। সংসদের শীতকালীন অধিবেশনে উত্থাপনের পর 28 জানুয়ারির মধ্যেই 13 লাখের বেশি শিক্ষার্থীর ফল প্রকাশ করা হবে। করোনা মহামারীর ছোবলে দেশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা ঘরবন্দি প্রায় বছর খানেক। শুরু হয়েছে অনলাইনে শিক্ষা কার্যক্রম, কিন্তু এই স্তরের বোর্ড পরীক্ষা নিয়েছিল অনিশ্চয়তা। এই যারা বিভাগ পরিবর্তন করেছে, সবশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা আসে হচ্ছে না 2020 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। জটিলতা এবার ফল প্রকাশে। সোমবার দুপুরে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে করোনাকালে আটকে যাওয়া এসএসসি পরীক্ষা 2020-এর ফল প্রকাশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনীতে অনুমোদন দেয় মন্ত্রিসভা। এ নিয়ে কোনো অধ্যাদেশ জারি হবে না। 18 জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশনে উপস্থাপন ও পাশের পর ফল প্রকাশ করা হবে। জেএসসি ও জেডিসি ফলাফলকে 25 এবং এসএসসির ফলকে 75% বিবেচনায় নিয়ে ফল ঘোষিত হবে। ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছে যে না, এটা অর্ডিন্যান্স করার দরকার নাই, এটা আপনার সরাসরি অনুমোদন ভেটিং সাপেক্ষে অনুমোদন দেওয়া হলো। এটা একেবারে পার্লামেন্টে গিয়ে ফার্স্ট দিনই এটা পুট আপ করে 2-3 দিনের মধ্যে আইন করে তারপর যাতে 25-26 তারিখ বা ম্যাক্সিমাম 28 তারিখের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া যায়। নতুন সংশোধনীর ফলে দুর্যোগকালীন সময়ে পরীক্ষা নিতে সক্ষম না হলে মূল্যায়ন বা ফলাফল দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জোর দেওয়া হচ্ছে গুচ্ছ পদ্ধতিতে। কোনো কারণে যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় কিংবা স্বাভাবিকভাবে নেওয়া সম্ভব না হয়, কম সিলেবাসে নেওয়া বা পরীক্ষা ছাড়াই বা ভিন্নতর কোনো মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করে সনদ দেয়া, সেই সুযোগটি যেন সরকার তখন সিদ্ধান্ত নিয়ে গ্যাজেট বিজ্ঞপ্তি দিয়ে যেন এটা করতে পারে, সেই সংশোধনীটুকু আনা হয়েছে। 11টি শিক্ষা বোর্ডে মোট 13 লাখের বেশি শিক্ষার্থীর 2020 সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার দেবাশিস রায়। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। দেবাশিস। জুবাইর, আপনি জানেন যে করোনাকালে আসলে অনেক কিছুতেই স্থিতাবস্থা চলে এসেছে, তার মধ্যে কিন্তু শিক্ষা খাত অন্যতম। এবং 2020 সালে অর্থাৎ গেল বছরে যারা এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল সেই পরীক্ষা কিন্তু আসলে অনুষ্ঠিত হয়নি এই করোনার কারণে। এবং এই পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার কারণে আসলে কিভাবে এই পরীক্ষার্থীদের উত্তীর্ণ ঘোষণা করা হবে সেটি নিয়ে কিন্তু দীর্ঘ আলোচনা হয়েছে সরকারের নীতি নির্ধারণী মহলে, এবং সেটির কিন্তু একটা চূড়ান্ত রূপ আজকের মন্ত্রিসভা বৈঠকের মধ্যে দিয়ে কিন্তু সেটি চূড়ান্ত হলো যে আসলে কিভাবে এত শিক্ষার্থীদের
তাদের যে ফলাফল সেই ফলাফল ঘোষণা করা হবে। আজ যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার, সেই বৈঠকে কিন্তু এটি চূড়ান্ত হয়েছে, অর্থাৎ শিক্ষা বোর্ডগুলোর যে আগের সনাতনী আইন ছিল সেই আইনটি কিন্তু সংশোধন করা হচ্ছে। অর্থাৎ আগের যে বিধান ছিল সেই বিধান অনুযায়ী শিক্ষাক্রম অর্থাৎ পাঠ্যক্রম শেষ হবার পরে কিন্তু পরীক্ষার বিধান ছিল, এবং পরীক্ষা শেষ হবার পরে কিন্তু এই পাবলিক পরীক্ষাগুলোর ফল প্রকাশ করা হতো, এবং তার ফলে এই যে পরীক্ষাটি অর্থাৎ যে শিক্ষাক্রম সেই শিক্ষাক্রম থেকে শিক্ষার্থী উত্তীর্ণ হলো সেটি বিধানে ছিল। কিন্তু এটি অধ্যাদেশের মাধ্যমে করার কথা ছিল, অর্থাৎ অধ্যাদেশ জারি করে ফল প্রকাশ ছাড়াই তাদের পরীক্ষা ছাড়াই ফল প্রকাশের যে বিধানটি করার কথা ছিল সেটি কিন্তু করা হয়নি। এটি না করে বরঞ্চ একটি নতুন আইন এখানে সংশোধন করা হয়েছে এই শিক্ষা বোর্ড আইনে। এটির জন্য কিন্তু আসলে ইন্টারমিডিয়েট অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, তার সঙ্গে সঙ্গে কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে সনাতনী আইনগুলো ছিল সেই আইনগুলোকেও কিন্তু সংশোধনের আওতায় নিয়ে আসা হয়েছে। এর ফলে এখন থেকে যে কোনো ধরনের দুর্যোগকালীন পরিস্থিতি বা যে কোনো ধরনের মহামারী বা যখন পরীক্ষা নেওয়া সম্ভব হবে না, পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি থাকবে না, সেই পরিস্থিতির সময় কিন্তু এই নতুন সংশোধনীটি কাজে দেবে। অর্থাৎ এই সংশোধনীটির মাধ্যমে যেটি বাস্তব রূপ পেতে যাচ্ছে সেটি হচ্ছে পরীক্ষা ছাড়াও যে কোনো ধরনের পাবলিক পরীক্ষাগুলোতে, বিশেষ করে পাবলিক পরীক্ষার যদি আয়োজন করা সম্ভব না হয় সেক্ষেত্রেও পাবলিক পরীক্ষায় যারা এতদিন পড়াশোনা করেছেন, পাঠ্যক্রম সম্পন্ন করেছেন, তাদেরকে বিশেষ পদ্ধতিতে তাদের মূল্যায়ন করা হবে, এবং তাদের মূল্যায়ন শেষে অর্থাৎ পরীক্ষা ছাড়াই তাদেরকে একটি শিক্ষাক্রম সম্পন্ন করার সার্টিফিকেট তাদেরকে দেওয়া হবে। সেটি কিন্তু এই নতুন সংশোধনীতে নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন যে শীতকালীন অধিবেশন বসতে যাচ্ছে আগামী 18 জানুয়ারি, এবং সেদিন এটি উত্থাপন করা হবে, এবং শীতকালীন বৈঠকের এটি উত্থাপন এবং এটি পাশের পরপরই কিন্তু মন্ত্রিপরিষদ সচিব যেটি নির্দেশ করেছেন, অর্থাৎ একটি ইঙ্গিত তিনি দিয়েছেন আগামী 28 জানুয়ারির মধ্যেই কিন্তু এইচএসসির যে ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হবে, এবং পরবর্তী ধাপগুলো যাতে সম্পন্ন করা যায় সেই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় সহ অন্যান্য যে মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয় তারা একযোগে কাজ করবে। এখন পর্যন্ত এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। জুবায়ের। এইচএসসি পরীক্ষার ফলাফল বিষয়ে সবশেষ তথ্য জানাতে সচিবালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী দেবাশিস রায়। এদিকে পরীক্ষা ছাড়া ফল প্রকাশে শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন শিক্ষাবিদরা। বিকল্প কোনো উপায় ভাবা উচিত ছিল বলেও মনে করেন তারা। এতগুলো মাস চলে গেল, এই এতগুলো মাসে কিন্তু এই পরীক্ষার সিস্টেমটাকে যে পাবলিক পরীক্ষার অ্যাক্টের সাথে যে এই সিদ্ধান্তটা সাংঘর্ষিক, এটা যারা নীতি নির্ধারক ছিলেন তারা ধরতে পারেননি। আর ধরতে পারেননি বলেই ফল প্রকাশের সময় এসে এই সমস্যাটা তাদেরকে ফেস করতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। 72 এইচএসসি হয়েছে, এসএসসি হয়েছে, সবই সংক্ষিপ্ত সিলেবাসে হয়েছে। আমাদের 300 নম্বরের পরীক্ষা হয়েছে, কিন্তু অটো পাস কিন্তু হয়নি। এক বছরের এই ঘাটতি নিয়ে উচ্চশিক্ষার জীবনে প্রবেশে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও বাস্তবতা মেনে নিচ্ছেন শিক্ষার্থীরা। পুরো শিক্ষা ব্যবস্থা তো বটেই, উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রেও এবার নতুন সংকট সৃষ্টি করেছে করোনা। ঘাটতি থাকলেও মহামারীর বাস্তবতায় এর চেয়ে ভালো কোনো বিকল্প নেই বলে অভিমত শিক্ষাবিদদের। ফেরদৌস লিপির রিপোর্ট। প্রাতিষ্ঠানিক শিক্ষার সর্বোচ্চ স্তর উচ্চশিক্ষা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করা একজন শিক্ষার্থীর জীবন গড়তে পা পড়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। এক যুগের পরিশ্রমে দেশ সেরা বিদ্যাপীঠে নিজের একটি আসন দখলে ছাপিয়ে পড়ে লাখো শিক্ষার্থী। কিন্তু এসব বাস্তবতা এবার ভিন্ন। মহামারীতে পরীক্ষা ছাড়াই এইচএসসিতে উত্তীর্ণ হচ্ছেন শিক্ষার্থীরা। জেএসসি এবং এসএসসির গড় ফলাফলের ভিত্তিতে অধ্যাদেশের মাধ্যমে দেয়া হবে এইচএসসির রেজাল্ট। কিন্তু এক বছরের ঘাটতি নিয়ে প্রবেশ করা উচ্চশিক্ষার জীবনটা কেমন হবে, এই নিয়ে দুশ্চিন্তায় অনেক শিক্ষার্থী। রেজাল্ট সম্পর্কে কোনো কিছুই জানি না, সে তো পুরোটাই এখন আমরা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। রেজাল্ট তো এখন আমাদের কিভাবে দিবে সেটারও নিশ্চয়তা নেই, তো এটা নিয়ে একটা সমস্যা দেখা দিতেই পারে। যদিও এরই মধ্যে ভর্তি প্রক্রিয়া জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। নিজস্ব ও ইউজিসির ঘোষিত গুচ্ছ পদ্ধতিতে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিবে ভর্তি পরীক্ষা। তবে 4 প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি পরীক্ষা নিয়ে নীতিগতভাবে একমত থাকলেও এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি। এখনও চূড়ান্ত হয়নি জাতীয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত। আর মেডিকেলের ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাব। উচ্চ মাধ্যমিক পরীক্ষা না দিয়েই যারা এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির সুযোগ পাচ্ছে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনার জন্য এখনও যথেষ্ট তৈরি নয়। এর ফলে যেন শিক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদীভাবে কোনো ক্ষতিকর প্রভাব না পড়ে সেজন্য এখন
যাচাই বাছাই করে তাদেরকে ভর্তি করার বিষয়টা খুব জরুরি। শিক্ষাবিদরা বলছেন মহামারী অস্বীকার করার কোনো উপায় নেই, তবে উচ্চশিক্ষায় যোগ্যতার ক্ষেত্রে ভবিষ্যতে যাতে কোনো ঘাটতি না থাকে সেজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে নিতে হবে পাঠদানের বিশেষ ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় থেকে সে যখন সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বেরিয়ে যাবে তখন কোনোভাবেই যেন এটি আমরা বলতে না পারি যে তার এইচএসসি পরীক্ষায় যেহেতু ঘাটতি ছিল এই ঘাটতি নিয়েই সে বেরিয়ে গেছে। ইউজিসির তথ্য মতে দেশের 37টি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ভর্তি হয় 50,000-এর মতো শিক্ষার্থী, আর 91টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় প্রায় 3.5 লাখ শিক্ষার্থী। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, রাজধানীতে বিএনপির মানববন্ধন পরিণত হলো জনসভায়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচির কারণে প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। মানববন্ধনে বিএনপি নেতারা বলেন, ইসির পদত্যাগ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার পতনের আন্দোলন জোরদার করতে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান নেতারা। কর্মসূচি ছিল মানববন্ধনে, কিন্তু হয়ে গেল রীতিমতো সমাবেশ। নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এই কর্মসূচির কারণে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। সোমবার সকাল 10টা থেকে দুপুর 12:15 পর্যন্ত প্রায় 1.25 ঘন্টা দুর্ভোগ পোহাতে হয় এই রুটের যাত্রীদের। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। বক্তব্যে নির্বাচন কমিশন ও সরকারের সমালোচনা করেন বিএনপি নেতারা। প্রভাব ছাড়া যদি বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হয়, আওয়ামী লীগের কোন প্রার্থী দরজায় তোমায় হাইতো না। উনি চোখ দিয়ে শুধু আওয়ামী লীগের ঘটনায় দেখতে পান, কিন্তু জনগণ, ভোটার, নির্বাচনের ডাকাতি, নির্বাচনের কারচুপি, জালিয়াতি, দিনের ভোট রাত্রে, এইটা উনি দেখতে পান না। সরকার বিরোধী আন্দোলন বেগবান করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নির্বাচন কমিশনার, আপনাদের যদি ন্যূনতম কোন লজ্জা থাকে, যেটা আপনাদের নাই আর পর্যন্ত দেখিনি, আপনাদের এখনই পদত্যাগ করা উচিত, এই মুহূর্তে পদত্যাগ করা। অন্যথায় এই দেশের মানুষ তারা আপনাদেরকে সরতে পেতে বাধ্য করবে। গণতন্ত্র বিলুপ্ত করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করা হচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। মানহানিকর বক্তব্য দেয় সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিলেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। বললেন, যারা অবৈধ লেনদেনে জড়িত তারাই দুর্নীতির অভিযোগ তোলে। সকালে রাজধানীর টিটিপাড়ার কয়েকটি খালের বক্স কালভার্টের ময়লা ও বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মেয়র। রাজধানীর গুলিস্তান এলাকার কয়েকটি মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ নিয়ে মুখোমুখি অবস্থানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান ও সাবেক মেয়র। দোকান বরাদ্দের অভিযোগ ইস্যুতে দুজনকে জর্জরিত করছেন বাক্যবাণে। দুর্নীতি মুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতি মুক্ত করুন। যেই অভিযোগ আনা হয়েছে সেটা কোনোভাবেই কোনো বস্তুনিষ্ঠ বক্তব্য না। এ অবস্থায় সোমবার সকালে রাজধানীর কমলাপুর টিটিপাড়ার কয়েকটি খালের বক্স কালভার্টের ময়লা ও বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দক্ষিণের মেয়র তাপস জানান, দুর্নীতির বিরুদ্ধে সিটি কর্পোরেশনের চলমান অভিযান অব্যাহত থাকবে। বলেন, সাবেক মেয়র ব্যক্তিগত আক্রোশ থেকে তার বিরুদ্ধে নানা মানহানিকর বক্তব্য দিচ্ছেন। এ ব্যাপারে সাবেক মেয়রের বিরুদ্ধে মানহানির মামলা করারও হুঁশিয়ারি দেন তিনি। এখন তিনি পুরো দোষ আমার উপর চাপানোর চেষ্টা করছে, সেটা আমি মনে করি খুবই অনভিপ্রেত, এবং সেটা শুধুমাত্র তার আক্রোশের বশবর্তী হয়ে তিনি এই বিষয়গুলো তুলে ধরছেন। অবশ্যই মানহানিকর বক্তব্য তিনি দিয়েছেন এবং আমি এটার ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে পারি। দক্ষিণের মেয়র আরও জানান, দায়িত্বে থাকাকালে বিভিন্নভাবে যারা টাকা লেনদেন করেছেন তারাই এখন দুর্নীতির অভিযোগ তুলে যাচ্ছেন। যাদের সাথে টাকা লেনদেন হয়েছে, যারা টাকা লেনদেন করেছে তারাই অভিযোগ এনেছে। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অথবা আমি ব্যক্তিগতভাবে কোনো সময় কোনো অভিযোগ আনি নাই। আমি অবাক হয়েছি তার বক্তব্য শুনে, যে নিজেকে চিনেপটি দুর্নীতিবাজ হিসেবে নিজে স্বীকার করেছেন আর আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। রাজধানীর খাল উদ্ধার নিয়ে তিনি বলেন, ওয়াসার কাছ থেকে যেসব যন্ত্রপাতি তারা বুঝে পেয়েছেন সেগুলোর বেশিরভাগই অচল। আসন্ন বর্ষা মৌসুমের আগেই নগরবাসী সুফল পাবেন সেই লক্ষ্যমাত্রা নিয়েই তারা কাজ করে যাচ্ছেন বলেও জানান মেয়র।
এদিকে দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস সম্পর্কে সাবেক মেয়র সাইদ খোকনের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভালোবাসার জমিনে পরম মমতায় লাল শাক আর সরিষার চারা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধুর অবয়ব। শৈল্পিক কৃষক আব্দুল কাদিরকে নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু নিয়ে প্রশ্ন তুলেছিল দেশেরই কিছু স্বনামধন্য মানুষ। শত বাধা উপেক্ষা করে বর্তমান সরকারই তা বাস্তবায়ন করেছে। সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, ব্যাংকের সামান্য এমডি পদের লোভের জন্য এত বড় প্রকল্পের উন্নয়নে বাধা দেওয়া হয়েছিল। পদ্মা সেতু নিয়ে যখন প্রশ্ন করা হলো, এবং আমাদের দুর্ভাগ্য যে প্রশ্নবিদ্ধ করার পিছনে আমাদের দেশেরই কিছু লোক এর সঙ্গে জড়িত, কিছু স্বনামধন্য লোকই জড়িত। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের বিষয়, যে সামান্য একটা ব্যাংকের এমডির পদের লোভে একটা দেশের সার্বিক উন্নয়নের একটা বিরাট যে সুযোগ পদ্মা সেতু, যা দক্ষিণ অঞ্চলের 22টি জেলা এবং সমস্ত এলাকার মানুষগুলির ভাগ্য পরিবর্তন করতে পারে, আমাদের জিডিপিতে প্রায় 2% এটা যোগ হতে পারে, সেই পদ্মা সেতুটাই বন্ধ করার ব্যবস্থা নিয়েছিল। যা হোক, বোধহয় একটা আঘাত আসলে মানুষ অনেক সময় সচেতন হয় এবং নিজের কাজ করা শেখে। তা আমরা সেটাই শিখেছি। প্রচারণায় জমে উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। প্রার্থীরা রাত দিন ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন অলিগলি। আওয়ামী লীগের মেয়র প্রার্থী উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার কথা জানান, আর বাসযোগ্য ও পরিকল্পিত নগরী গড়ার প্রতিশ্রুতি দেন বিএনপি প্রার্থী। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। ধানের শীষের মিছিল আর স্লোগানে মুখরিত নির্বাচনী প্রচারণা। সোমবার সকালে নগরীর বহদ্দাহাট থেকে শুরু করেন গণসংযোগ। ভোট চান বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় অভিযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী আচরণবিধি মানছেন না। ব্যানার পোস্টার তারা বিভিন্ন জায়গায় আমাদের মাইক ব্যানকে, এবং সেখানে যারা প্রচার অভিযান করছে তাদের উপর হামলা করছে। এর আগে নগরীর হালিশহরে আওয়ামী লীগ নেতা এম এ আজিজের বাসা থেকে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রাজাউল করিম চৌধুরী। করেন গণসংযোগ, ভোট চেয়ে বিতরণ করেন লিফলেট, দেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। জননেত্রী শেখ হাসিনা আপনারা তো জানেন আজকে দেশকে কোথায় উচ্চ মর্যাদায় নিয়ে গিয়েছেন। চট্টগ্রামের প্রতি ওনার যথেষ্ট নজর রয়েছে। চট্টগ্রাম উন্নয়নের ভার উনি নিজ কাঁধে নিয়েছেন এবং এই 10 বছরের মধ্যে চট্টগ্রামের অগাধ উন্নতি হয়েছে। ইভিএমে চট্টগ্রাম সিটির ভোট হবে আগামী 27 জানুয়ারি। ভোটার 19 লাখের বেশি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারির মধ্য দিয়ে লন্ডন থেকে সিলেটে আসা 60 যাত্রীকে হোটেলে 14 দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। লন্ডন থেকে বিমানের সরাসরি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে 17 জন যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে ফ্লাইটটি। 1 জানুয়ারির পর সোমবার লন্ডন থেকে সর্বোচ্চ 60 জন যাত্রী নিয়ে দেশে এলো একটি ফ্লাইট। তাদের নেওয়া হয়েছে হোটেলে। গত সপ্তাহে 2টি ফ্লাইটে আসা 83 যাত্রীকে ইতিমধ্যে সিলেট ও ঢাকায় 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে 17 যাত্রী ঢাকায় পৌঁছেছেন। স্বাস্থ্যবিধি মানার জন্য বাংলাদেশ সরকারের নির্দেশ মোতাবেক তারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে চলে যাবে। আমাদের এখানে বিআরটিসি বাস আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর লোক আছে, এবং স্বাস্থ্য বিভাগের লোকের মাধ্যমে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। যাত্রীদের স্বজনরা বিমান অবতরণের অনেক আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন। স্বাস্থ্য নিরাপত্তায় সরকারের সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। সরকার যে পদক্ষেপ, যে স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে হোম কোয়ারেন্টাইন নেওয়া হচ্ছে, আমরা জনগণ এটাকে খুব ভালোভাবে দেখি এবং মনে করি যে এটা যারা আসতেছে তাদের জন্য ভালো। এটার নিয়মটা আসলে আমরা জানি না কিভাবে নিবে, বা আমরা কিভাবে ওনার সাথে দেখা করতে পারবো কিনা, দূর থেকে হোক বা কিভাবে, এটা সম্বন্ধে পুরোপুরি আমাদের ধারণা নাই। আমাদের কষ্ট হলেও আমাদের সবার জন্য যেটা সরকার করেছে তার জন্য আমরা সাধুবাদ জানাই। সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনী দিয়ে যাত্রীদের বাসে তোলা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ,
সিলেট। ময়মনসিংহের কৃষক আব্দুল কাদিরের ভালোবাসার জমিনে লাল শাক আর সরিষার চারাগুলো পরিপূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট ও নান্দনিক হয়ে উঠেছে পরম মমতায় আঁকা বঙ্গবন্ধুর অবয়ব। এখন দূর থেকেই বোঝা যায় বাংলাদেশের স্থপতির প্রতিকৃতি। লাল টকটকে শাকগুলোও যেন জলজল করছে ইতিহাসের অংশ হয়ে। উঁচু টাওয়ারে উঠে দেখলে মনে হয় যেন ফসলের মাঠে শৈল্পিক কৃষক কাদিরের রবি শস্যের 3D পেইন্টিং। হারুনুর রশিদের রিপোর্ট। লাল সবুজ ফসলের মাঠে রঙিন লাল শাক আর সরিষা রোপণ করে পরম মমতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এঁকেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পাড়া খালবলা গ্রামের কৃষক আব্দুল কাদির। বঙ্গবন্ধুর ছবির চারপাশে সরিষা আর লাল শাকের জাতীয় স্মৃতিসৌধ, নৌকা, জাতীয় পতাকা ও জাতীয় ফুল শাপলার দৃষ্টিনন্দন প্রতিচ্ছবিও এঁকেছেন সুনিপুণ হাতের ছোঁয়ায়। পুরো ফসলের জমিনটি যেন হয়ে উঠেছে একখণ্ড বাংলাদেশ। আসলে এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল, বঙ্গবন্ধুর ছবি আঁকবো। এবং এই মূলত হচ্ছে আমি একজন কৃষক মানুষ, আমি তো রাজনৈতিক মঞ্চে গিয়ে আর বঙ্গবন্ধুর কথা বলতে পারি না বা বলার সুযোগ আমার থাকে না, যেহেতু আমি একজন সাধারণ কৃষক মানুষ। আর সেই হিসাবে চিন্তা করলাম যে আমি এই যে মুজিব শতবর্ষ উপলক্ষে আমি বঙ্গবন্ধুর ছবি আমি আমার কৃষি জমিতে আঁকবো। আব্দুল কাদিরের ফসলের ক্ষেত যেন পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। একটি জাতীয় স্মৃতিসৌধ আছে, জাতীয় পতাকা আঁকা আছে, এসব দেখে আমার খুবই ভালো লেগেছে। আমরা শুধু পোস্টারে আর পেপারে শুধু ওনার ছবি দেখতে পাই, এরকম দৃশ্য যে কখনো হবে আমরা কল্পনাও করতে পারি না। যিনি এটার এঁকেছেন উনি পেশায় একজন কৃষক, আমি ওনার প্রতিভায় মুগ্ধ। যে ইউনিয়নের এই বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি আঁকার কারণে সারা দেশের আন্দোলন একদম মাটির সাথে মিশে গেছে। চাষের মাধ্যমে যে শিল্পকর্ম, তার মাধ্যমে উনি বাংলাদেশকে ফুটিয়ে তুলেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অঙ্কনের মাধ্যমে। এদিকে নান্দনিক এ শিল্পকর্মের জন্য এবছর বঙ্গবন্ধু কৃষি পদক পেতে যাচ্ছেন কৃষক আব্দুল কাদির। সারা বিশ্বব্যাপী এটা জনপ্রিয় হয়েছে, আমার প্রত্যাশা যে উনি কৃষি পদকও পাবে। গেল বছরও স্ত্রীর প্রতি ভালোবাসার জমিন বানিয়েছিলেন কৃষক আব্দুল কাদির। ফসলের মাঠে নকশি কাঁথা এঁকে হয়েছিলেন আলোচিত। এবার লাল শাক সরিষায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকে জানান দিলেন জাতির পিতার প্রতি অনন্য ভালোবাসার। হারুনুর রশিদ, সময় সংবাদ, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার কারণে আইন সংশোধন করে পাশ করানো হচ্ছে 13 লাখের বেশি এইচএসসি পরীক্ষার্থীকে। 28 জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ, বাস্তবতা মেনে নিচ্ছেন শিক্ষার্থীরা। রাজধানীতে বিএনপির মানববন্ধন পরিণত হলো জনসভায়। 2 ঘন্টা যান চলাচল বন্ধ। ইসির পদত্যাগ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন মির্জা ফখরুল। এবং সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে মানহানির 2 মামলা। বর্তমান মেয়র তাপস বললেন, যারা অবৈধ লেনদেনে জড়িত তারাই দুর্নীতির অভিযোগ তোলে। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।